আর এমবাপ্পে সুযোগের অপেক্ষায় ছিলেন। ৩ টে সুযোগ আসছে, দুটোতে গোল করেছেন আর একটা ছিল পেনাল্টি। পেনাল্টি নিয়ে বিতর্ক হয়েছে। বলা কঠিন, তবে আমার কেন যেন মনে হয় এমবাপ্পে অনেক দূর যাবে। ফ্রান্সে তাকে বলা হচ্ছে যে একজন সম্রাট, ফুটবলের সম্রাট। জিদান থেকে শুরু করে অথবা মানে অনরি পর্যন্ত কেউই এইভাবে এত গতিতে খেলতে পারে নাই। 2022 তো ভাগ্যের জোরে মেসি আহ, বিশ্বকাপ জয় করেছেন। সুপ্রিয় দর্শক, আমি দেবাশিস কুমার আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী। তিনি বর্তমানে নিউ ইয়র্ক নিউ জার্সিতে অবস্থান করছেন। তিনি আজকে সরাসরি উপভোগ করেছেন ফ্রান্স বনাম সেনেগালের সেই দুর্দান্ত ম্যাচটি। চলুন তার কাছ থেকে জেনে নেই আজকের এই ম্যাচটির অভিজ্ঞতা সম্পর্কে। আসসালামু আলাইকুম স্যার। শুরুতেই আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি, আপনি নিউ ইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ছিলেন, আজকে ফ্রান্স এবং সেনেগালের খেলাটা দেখেছেন এবং ফ্রান্স 3-1 ব্যবধানে এক দুর্দান্ত বিজয় দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে এবং এমবাপ্পে সেখানে জোড়া গোল করেছে। তো আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি আর কি। আজকের যে খেলা তাকে নিয়ে কিন্তু তামাম ফুটবল দুনিয়াতে এটা ব্যাপক আলোচনা ছিল যে আসলে কি রেজাল্ট হয়। আর 2002 এর যে খেলাটাতে হেরে গিয়েছিল ফ্রান্স, সেখানে কিন্তু সেই স্মৃতি কিন্তু এখনো মানে অটুট। যাই হোক, মেটলাইফ স্টেডিয়ামে সকাল থেকেই কিন্তু একটা উত্তেজনা ছিল এবং আমি যখন মাঠে যাচ্ছিলাম তখন ওই হাজারো কি আসছিল ওই যে ফ্রান্সের সমর্থকরা। তারা তাদের বেশিরভাগই আমি শুনেছি তাদের মধ্যে আলাপ আলোচনা, এমনকি সাংবাদিক যারা আসছিলেন অনেকেই, তাদের কথা হলো যে খেলাটা ড্র হতে পারে। জি স্যার। এরকম একটা সম্ভাবনা। হ্যাঁ, এবারে বিশ্বকাপে আমরা বেশ কয়েকটা অঘটন দেখতে পেয়েছি ইতোমধ্যে, যে ওই ব্রাজিল মরক্কো থেকে শুরু হয়েছে, আবার স্পেন এবং কেপ ভার্দের যে ম্যাচটা ছিল সেখানেও আমরা একটা বিশাল যে দুর্ধর্ষ একটা অ্যাটাকিং টিম স্পেন, তাদেরকে কেপ ভার্দের মতো একটা দল রুখে দিল এবং ওদের যে গোলকি ছিল ভজিনহা, ও দুর্দান্ত কিপিং করেছে। তো সেই জায়গা থেকে আমরা আজকের ম্যাচেও প্রথমার্ধে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেনেগালও মোটামুটি খুবই দুর্দান্ত একটা প্রতিরোধ করেছিল প্রথমার্ধে, যেখানে ফ্রান্স হচ্ছে যে 0-0-তে প্রথমার্ধ শেষ করেছে। তো এই ব্যাপারটা স্যার। ওয়েল, খেলাটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে প্রথমার্ধ ছিল সেনেগালের নিয়ন্ত্রণে, জি স্যার। আর দ্বিতীয়ার্ধে পুরোটাই ফ্রান্স নিয়ন্ত্রণ করেছে দাপটের সঙ্গে। আর এমবাপ্পে সুযোগের অপেক্ষায় ছিলেন। ৩ টে সুযোগ আসছে, দুটোতে গোল করেছেন আর একটা ছিল পেনাল্টি। পেনাল্টি নিয়ে বিতর্ক হয়েছে। যদিও ফ্রান্স বলেছিল যে এটা পেনাল্টি, কিন্তু ভিআর রেফারির মাধ্যমে যেটা হয়, হ্যাঁ। তারা বলেছে যে নো, এটা আসলে গোল নয়, এটা আসলে মানে পেনাল্টি হওয়ার মতো অবস্থা নেই। ইভেন সেনেগালও একটা অফসাইডে গোল দিয়েছিল আর কি। দিয়েছিল, রাইট। তো ওইটা অবশ্য স্পষ্ট ছিল যে আসলেই অফসাইড ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই খেলায় ফ্রান্স ফিরে আসবে এমন ধারণা করা যাচ্ছিল না। তার কারণটা হচ্ছে ফার্স্ট হাফে এমন ভাবে ঝেঁকে ধরেছিল ইসমাইল্লাহ স্যার নামে যে প্লেয়ারটি, যিনি বলটা ওপেন নেট একদম খোলা নেট, খালি একদম সামনে কেউ নেই, সেটা মিস করার কারণে খেলার ভাগ্যটা অন্যরকম হয়ে যায়। আর ফুটবল তো যেকোনো কিছু হইতে পারে, প্রেডিকশন করা যায় না আসলে 1 মিনিট আগে কি ঘটবে। তো সেই কারণে এই খেলাটার এবং এটা ফ্রান্সের জয়ের দরকার ছিল। কারণ ফ্রান্স যদি চ্যাম্পিয়ন হতে হয়, আর এটা ইতিহাস তো, কারণ এই 2022 যে কাতারে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে যে ফাইনালটা হয়ে গেল, সেখানেও কিন্তু 2 গোলে পিছনে ছিল। তারপরে কিন্তু এমবাপ্পে 2 গোল করে খেলায় সমতা এনেছিলেন এবং পেনাল্টি শুট আউটে তারা হেরে যায় ফ্রান্স। তো এইটা আজকের দিনে খেলাটা শুধু এমবাপ্পে নির্ভরশীল দল হিসেবে বলবো না, পুরো টিমটাই কিন্তু শেষের দিকে যেভাবে জেগে উঠেছিল, যেভাবে তাদের আত্মবিশ্বাস ছিল, তাতে মনে হয়েছিল যে একটা রেজাল্ট হবেই। যাই হোক, আহ আহ, আমার মনে হয় যে সেনেগাল শেষের দিকে অনেকটা গতি হারিয়ে ফেলে এবং অনেকটা দম হারিয়ে ফেলে এবং টিম স্পিরিটটা তখন ছিল না। একটা গোল করার পরে এর মধ্যে কয়েক মিনিটের মধ্যেই তো আরেকটা গোল হয়ে যায়। হ্যাঁ। তো পরে 3-1 হয়ে যায় রেজাল্ট। তো এই এমবাপ্পে তো মানে প্রমাণ করেছেন যে আসলে তিনি আসলেই একজন সুপারস্টার।
27 বছরের যুবক যেভাবে এখন তিনি খেলছেন, এই ধারা থাকলে ফ্রান্স তো এগিয়ে যাবেই এবং তার ভাগ্যে হয়তো আরো বড় কিছু অপেক্ষা করছে এবং ইতিমধ্যেই তিনি ফ্রান্সের গোলের ইতিহাস ভেঙে দিয়েছেন। জি স্যার। 57টা ছিল গোল এবং 58টা হয়েছে। তো সেই কারণে আমার কেন যেন মনে হয় এমবাপ্পের পক্ষেই এটা সম্ভব। স্যার, আপনার কি মনে হয় এমবাপ্পে কি মেসি বা রোনালদোর সমকক্ষ হতে পারবে কিনা, বা ওদেরকেও ছাড়িয়ে যাবে কিনা? বলা কঠিন, তবে আমার কেন যেন মনে হয় এমবাপ্পে অনেক দূর যাবে। কারণ তার যে স্পিরিট, যে গতি, স্যার এটা অন্য কোনো প্লেয়ারের মধ্যে নেই। অন্যরা তো অন্যরকম ড্রিবলিং করে কোনভাবে যে ফাঁক ফোকর দিয়ে গোল করতে চান। কিন্তু বল পাওয়ার সাথে সাথেই একটা খেলার রেজাল্ট হবে, এটাই অনেক বড়। তার দৌড়ে যে ইতিমধ্যে গতি, স্যার আমাদের আমরা যে এমবাপ্পে অলরেডি বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে গিয়েছে আজকে, এবং স্ট্যাটিস্টিক্সে যেটা দেখা যাচ্ছে যে এমবাপ্পের 3টা বিশ্বকাপে টোটাল গোল হয়েছে 14টা, এবং যেখানে মেসির 5টা বিশ্বকাপে গোল ছিল 13টা। তো সেই জায়গার এমবাপ্পে অলরেডি মেসিকে ছাড়িয়ে গেছে স্যার। এমবাপ্পে যেটা বিশেষ করে ফ্রান্সে তাকে বলা হচ্ছে যে একজন সম্রাট, ফুটবলের সম্রাট। জিদান থেকে শুরু করে অথবা মানে অনরি পর্যন্ত কেউই এইভাবে এত গতিতে খেলতে পারে নাই। কিন্তু সে ইতিহাস রচনা করেছে এবং আপনি জানেন যে সে একটা সাধারণ মানে ঘরের ছেলে। তার বাবা একজন হকার ছিলেন, মা একজন গৃহবধূ এবং তার সংসারের টানাপোড়েন ছিল সাংঘাতিকভাবে। কিন্তু সেইভাবে যেভাবে বেড়ে উঠেছে, এখন তো অন্যরকম। ফুটবল দুনিয়ায় এমবাপ্পে একজন শুধু নাম নয়, এটা ইতিহাস হয়ে গেছে। স্যার, আজকে তাহলে স্টেডিয়ামের বাইরে বা ভিতরে বা এই ফুটবল ম্যাচটাকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনাটা কেমন ছিল স্যার, বা উৎসব মুখর পরিবেশ কেমন ছিল? অনেক বিস্তর উন্মাদনা। এটা তো আগে থেকেই আছে। মিডিয়াতে তো আছে। সব মিডিয়া তাকে নিয়েই কি করেছে। কিন্তু আমি দেখেছি সে খুবই সাধারণ ভাবে এই যে মাঠে ঢোকার সময়, বাইরে হওয়ার সময় অথবা প্রেস কনফারেন্সে আসার পরে অন্যরকম পরিস্থিতি আমি দেখেছি এবং সে মাঠে আসলে খুব হাস্যোজ্জ্বল থাকে সবসময় এবং বলের উপরে তার যে একটা কি আসলে হয় কি এটা আ কিছুটা ম্যারাডোনার মতো তার মধ্যে একটা কি আছে। ম্যারাডোনা যেভাবে আ ফুট বলের উপর নিয়ন্ত্রণ থাকতো, আমি তো ম্যারাডোনাকেও দেখেছি, জি স্যার। আ এমবাপ্পের মধ্যেও সেটাই দেখেছি। তবে মেসির মতোই আর রোনালদোর মতোই এমবাপ্পে তার নিজের নিজেই সে প্রমাণ করবে সে একজন। তবে ফুটবলের ইতিহাসে তার নাম লেখা হয়ে গেছে। এতে কোনো সন্দেহ নেই। এবার কি তাহলে আমরা বলতে পারি যে ফ্রান্স বিশ্বকাপ নিতে পারে? বিশ্বকাপে তো অনেক সময় ভাগ্যেরও ব্যাপার থাকে। সেটার সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা। আবার অনেক সময় হয় ফার্স্ট খেলায় জিতে যাওয়ার পরে বা অনেক সময় অনেক আপসেট হয়, অঘটন ঘটে। এটা হয় না। তবে এবার ধারণা করা যায় যে ফ্রান্স একটা শক্তি এবং তাকে তুড়ি মেরে কেউ উড়িয়ে ফেলতে পারবে না। যেটা ২০২২ এ তো ভাগ্যের জোরে মেসি আ আ বিশ্বকাপ জয় করেছেন। তার কারণটা হলো এরা তো পেনাল্টি শুট আউট তো যে কারোর জন্যই, যে কেউ যেদিকেই যেতে পারে। সেইজন্য আমার মনে হয় না। বাট আমি মানে তাকে আমি এগিয়ে রাখবো। ফ্রান্সকে এগিয়ে রাখবো বিশ্বকাপের তালিকায়। মানে এবারের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে। কিন্তু কি হয় রেজাল্ট এরা কখন কি বলা মুশকিল। তবে কেন যেন মনে হচ্ছে এবার ফ্রান্সই পাবে। সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে আমরা যদি একটু ক্রমান্বয়ে বলতে বলি যে আহ, আপনার পছন্দের তালিকা অনুযায়ী বিশ্বকাপ পাওয়ার দাবিদার কোন 3টি দল, আপনি সেখানে কাদেরকে রাখবেন? আমি যখন কথা বলছি তখন কিন্তু মেসির খেলাটা দেখতে পাইনি আমরা। খেলা হবে কয়েক ঘন্টা, ১ ঘন্টা ১.৫ ঘন্টা বাদে। তো সে এটা আর্জেন্টিনা কি খেলে এটার উপর নির্ভর করতেছে পজিশনটা কি দাঁড়ায়। স্পেন যেভাবে হতাশ করেছে তাতে আমার কেন যেন মনে হয় যে যেকোনো কিছু হইতে পারে। আবার এটাও ঠিক ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম সৌদি ম্যাচে আরবের সঙ্গে হ্যাঁ। হেরে গিয়েছিল। তারপরেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জি স্যার। তো সেই কারণে এটা বলা মুশকিল যে হেরে গেলেই যে আবার আসবে না এটা দিয়ে। আবার যে স্পেন যে ঘুরে দাঁড়াবে না এর কোনো কারণ নেই। তো নরওয়ে হালান্ড তো গোল করেছে আবারও। হ্যাঁ, হ্যাঁ, নরওয়ের হয়ে আজকে হাল্যান্ড জোড়া গোল করেছে। হ্যাঁ, ওই তো। সেও কিন্তু বিশ্বকাপের দাবিদার। সে কাপ নিতে চায়। তার টিমে ঐরকম ছোট দেশ কিন্তু ফুটবলে তো তারা অনেক দূর এগিয়ে আছে। তো সেই কারণে ইউরোপের কোনো একটা দেশের মধ্যে হয়তো যাবে এটাই বোঝা যাচ্ছে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো দারুণ দারুণ কিছু অভিজ্ঞতা জানতে পারবো, সেই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি স্যার। আসসালামু আলাইকুম।